সমস্যা অবলম্বনে রচিত নাটক। আজকে আমরা ওই সৃজীবেরই অন্য কিছু নাটক আলোচনা করব, যেমন প্রচলিত কাহিনী ও কিংবদন্তি আধারিত নাটক, অর্থাৎ শ্রীজীব ন্যায়তীর্থের দ্বারা রচিত প্রচলিত কাহিনী ও কিংবদন্তি আধারে যে নাটক রচনা করেছেন সেই বিষয়ে আলোচনা করব। কাহিনী বা কিংবদন্তিকে নিয়ে তিনি একটি নাটক রচনা করেছেন, যার নাম হলো মহাকবি কালিদাস। নাম থেকেই বোঝা যায় কালিদাসকে নিয়েই বা কালিদাসের জীবন ও কাহিনীকে নিয়েই নাটকটি লেখা হয়েছে। নাটকে রয়েছে 5টি অঙ্ক। উজ্জয়িনীর কালিদাস সমারোহে অভিনয়ের উদ্দেশ্যে ডক্টর গৌরীনাথ শাস্ত্রীর অনুপ্রেরণায় মহাকবি কালিদাসের জীবনের সঙ্গে জড়িত কিংবদন্তি অথবা প্রচলিত কাহিনীকে উপজীব্য করে এই অসাধারণ নাটকের রচনা করেন শ্রীজীব ন্যায়তীর্থ। নাটকটি প্রথমে 1963 থেকে 64 সালের মধ্যে প্রণব পারিজাত নামক পত্রিকার ষষ্ঠ বর্ষের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সংখ্যায় ক্রমশঃ প্রকাশিত হয় এবং পরবর্তীকালে রূপকচক্রম নামক গ্রন্থে 1972 সালে দ্বিতীয়বার প্রকাশিত হয়। প্রথম অঙ্কে দেখানো হয়েছে দশপুরের রাজকুমারী বিদ্যাবতীর পাণিপ্রার্থী 3 জন রাজকুমার। তারা হলেন নরেন্দ্র, সমরেন্দ্র, মথুরেশ। এরা রাজকুমারীর দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, অর্থাৎ তারা রাজকুমারীকে বিবাহ করতে পারেননি এবং প্রত্যাখ্যাত হয়ে প্রতিজ্ঞা করেছেন যে কোনো এক মূর্খের সঙ্গে বিদ্যাবতীর বিবাহ তারা সম্পন্ন করাবেন এবং এর দ্বারা তারা তাদের প্রতি বিদ্যাবতীর দ্বারা কৃত অপমানের তারা প্রতিশোধ নেবেন। তাই তারা বেছে নিয়েছেন বৃক্ষ শাখার অগ্রে বসে শাখার মূল ছেদনে তৎপর মূর্খ কুর্মনাথকে। অর্থাৎ তারা দেখেছেন কুর্মনাথ নামক একজন ব্যক্তি গাছের যে শাখায় বসেছে ওই শাখাকে সে কাটছে। তারপর তাদের নির্দেশনায় কুর্মনাথ বিদ্যাবতীর পাণ্ডিত্যের পরিচয় দিল এবং বিদ্যাবতী ও কুর্মনাথের বিবাহ সম্পন্ন হলো। অর্থাৎ সে মূর্খকে নিয়ে বিদ্যাবতীর সঙ্গে তারা বিবাহ করাই দিলেন। দ্বিতীয় অঙ্কে দেখা যায় কুর্মনাথ পত্নীকৃত বিতাড়ন হলেন, অর্থাৎ যে যখন বিদ্যাবতী জানতে পারলেন যে এই কুর্মনাথ একজন মূর্খ, অতএব পত্নী বিদ্যাবতী কুর্মনাথকে বিতাড়ন করলেন। এ হল দ্বিতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কে নর্মদা নদীর তটে শ্মশান সংলগ্ন বনসন্নিকটে স্তুতিতে সন্তুষ্ট দেবীর বরদানে কুর্মনাথ কালিদাসে পরিণত হলেন। অর্থাৎ সেই যে কুর্মনাথ যিনি বিতাড়িত হলেন তার পত্নী বিদ্যাবতীর দ্বারা বিতাড়িত হওয়ার পর তিনি গিয়ে নর্মদা নদীর তটে শ্মশান সংলগ্ন একটি জায়গায় তপস্যা করলেন। তপস্যা দ্বারা দেবী প্রসন্ন হলেন এবং দেবীর আশীর্বাদে সেই কুর্মনাথ পরিণত হল কালিদাসে। এবং চতুর্থ অঙ্কে বিক্রমাদিত্যের রাজসভায় কালিদাস নবরত্ন রূপে স্বীকৃত হন। এরপর পঞ্চম অঙ্কে দেখি কিভাবে বিক্রমাদিত্যের মধ্যস্থতায় বিদ্যাবতী, যিনি এখন অনুতপ্ত, তার স্বামীর সঙ্গে পুনর্মিলন হয়। অর্থাৎ কুর্মনাথ
যিনি কালিদাস হয়ে গেছেন, সেই কালিদাসের সঙ্গে তার পত্নী বিদ্যাবতীর পুনর্মিলন। এভাবে প্রচলিত কাহিনী বা কিংবদন্তি আধারে শ্রীজীব ন্যায়তীর্থ কবি কালিদাসম নামক নাটকটি রচনা করেছে। এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট নাটক, এগুলো হলো ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে প্রথম নাটক স্বাতন্ত্র্য সন্ধিক্ষণম। শ্রীজীব ন্যায়তীর্থ রচিত স্বাতন্ত্র্য সন্ধিক্ষণম একটি প্রহসন। এই প্রহসনে শ্রীজীব ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে ইংরেজদের সাম্রাজ্যবাদী রূপটি তুলে ধরার চেষ্টা করেছেন। কূটনীতিক চালে ভারতবর্ষের বিভাজন, হিন্দু মুসলমানদের মধ্যে ইচ্ছাকৃত সৃষ্ট বিভেদ, ইংরেজি শিক্ষার প্রভাব, পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা আকৃষ্ট ভারতীয় যুবকদের প্রাচ্য সংস্কৃতির প্রতি বিমুখতা ইত্যাদি বিষয়কে শ্রীজীব এই নাটকে তুলে ধরেছে। নাটকে ধনেশ, গণেশ, রণেশ চরিত্র পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট তরুণ সমাজের প্রতীক, যারা নিজের সংস্কৃতিকে ভালোবাসে না এবং তাদের কাছে স্বাধীনতার অর্থ মানে যা খুশি তাই করা। প্রাচ্য সংস্কৃতি একটি নারী চরিত্র রূপে উপস্থাপিত হয়েছে এই নাটকে। প্রাচ্য সংস্কৃতি, বিশ্ববন্ধু, ভারতমাতা এবং জ্যোতিবর এই চারটি চরিত্র নাটকে প্রাচ্য সংস্কৃতির পক্ষধর, যারা পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট যুবকদের কাছে ইংরেজ শাসকদের আসল চেহারা তুলে ধরে এবং তাদেরকে দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করার চেষ্টা করে। নাটকে শ্বেতাঙ্গ চরিত্রটি ব্রিটিশ শাসকের প্রতীক, যারা ভারতের স্বাধীনতা দানের নামে কপট ঔদার্য দেখানোর চেষ্টা করে। স্বাধীনতার পরের ভারতের চিত্রণ এই নাটকে হয়েছে। এখানে দেখানো হচ্ছে দুর্ভিক্ষ, দুর্নয়, কলহ প্রভৃতি চরিত্রগুলির মধ্য দিয়ে নাট্যকার তৎকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক কলহের বাতাবরণ উপস্থাপিত করেছেন। এভাবে আমরা দেখলাম স্বাতন্ত্র্য সন্ধিক্ষণম, অর্থাৎ জাস্ট ভারত স্বতন্ত্রতা প্রাপ্তির প্রাকলগ্নে ভারতের যে অবস্থা ছিল, ভারতের যে সামাজিক অবস্থা ছিল, সেই সামাজিক অবস্থার প্রেক্ষাপটে এই নাটকটি রচিত হয়েছে এবং এখানে তিনি দেখাচ্ছেন যে কিভাবে তৎকালীন সমাজের যুবক যুবতীরা পাশ্চাত্য সংস্কৃতি প্রতি আকৃষ্ট হয়ে নিজের সংস্কৃতিকে ভুলে গিয়েছিলেন। ঐতিহাসিক নাটকের মধ্যে দ্বিতীয় নাটক সাম্য সাগর কল্লোলম। এটি মাত্র একটি অঙ্কে তিনটি মুখসন্ধিতে বিভক্ত একটি রূপক। নাট্যশাস্ত্র সম্মত লক্ষণ কিছু না মিলার কারণে নাটকে নাট্যকার শ্রীজীব নাটক না বলে বলেছেন রূপক বা দৃশ্যকাব্য। নাটকে প্রথমত বিদূষক ও সূত্রধার কথোপকথনের মধ্যে সাম্যবাদের প্রকৃত অর্থ উদ্ঘাটনের চেষ্টা করেছেন এই নাটকে। গণনাথ, আপনিক, জ্যোতি প্রভৃতি নাটকের মুখ্য চরিত্র। রূপকে গণনাথের চরিত্রের মাধ্যমে শ্রীজীব দেখিয়েছেন তৎকালীন কোন কোন নেতা কিভাবে তাদের অনুচরদের বিভ্রান্ত করেছেন, বিপথে পরিচালিত করেছেন। এভাবে তার এই নাটকের মাধ্যমে শ্রীজীব দেখিয়েছেন বা শ্রীজীব তার এই নাটকের জ্যোতি চরিত্রের মধ্যে আমরা ঈশ্বর বিশ্বাসী, শান্তিপ্রিয় মানুষের ছবিকে প্রত্যক্ষ করি। নাটকের শেষে জ্যোতি
নিজের প্রাণের মায়া তুচ্ছ করে গণনাথকে বাঁচানোর জন্য গণনাথের বেশ ধারণ করে। তাই গণনাথ নিজের ভুল বুঝতে পারে, জ্যোতিকে আলিঙ্গন করে। এভাবে সাম্য সাগর কল্লোলম এই নাটকের মাধ্যমে সাম্যবাদের চেহারা আর চরিত্রকে তুলে ধরেছেন শ্রীজীব এই নাটকে। তৃতীয় নাটক, ঐতিহাসিক নাটক সিন্ধু সৌবীর সংগ্রাম, যেটার উপরে আমি অলরেডি শর্ট নোটস তোমাদেরকে দিয়েছি। সিন্ধু সৌবীর সংগ্রাম। সিন্ধু অর্থাৎ ভারত, সৌবীর অর্থাৎ পাকিস্তান, সংগ্রাম অর্থাৎ যুদ্ধ, অর্থাৎ কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে অবিরত যুদ্ধ চলে রয়েছে, তাই এই নাটকের বিষয়বস্তু ভারত এবং পাকিস্তান উভয়ই চেয়েছেন কাশ্মীরকে নিজের আয়ত্তে রাখার জন্য। এর ফলে আজীবন আজকে পর্যন্তও যে যুদ্ধ চলেছে, সেই কাহিনী, সেই ঐতিহাসিক কথাকে শ্রীজীব এই নাটকে তুলে ধরেছেন। নাটকটি শেষ হয় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাতে, কিন্তু নাটকে শ্রীজীব বারবার কাশ্মীর নিয়ে পাকিস্তান যুদ্ধের অবিরামতের ইঙ্গিত দিয়েছেন। এই নাটকের মাধ্যমে প্রায় 40 বছরের আগে দেওয়া শ্রীজীবের এই ইঙ্গিত আজও প্রাসঙ্গিক হয়ে রয়েছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম সিন্ধু সৌবীর সংগ্রামম এই নাটকের মাধ্যমে ভারত পাকিস্তান, কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের যে সমস্যা রয়েছে, যে যুদ্ধ রয়েছে, সেই কথাকেই তিনি তুলে ধরেছেন এবং তিনি ইঙ্গিত করেছেন যে এই যুদ্ধ কোনোদিন শেষ হবার নয়, যা বাস্তবেই আজকে পর্যন্ত চলেছে। এরপর আমরা এসি শ্রীজীবের জীবনীমূলক নাটক। সেখানে প্রথম নাটক আছে শ্রী শঙ্করাচার্য বৈভবম, আদিগুরু শঙ্করাচার্যের জীবনীমূলক এই নাটক। সেই নাটকে দেখানো হয়েছে শঙ্করের জন্ম, তার শৈশব, তার সন্ন্যাস ইত্যাদি ঘটনা। নাটকের প্রস্তাবনাটি খুব চিত্তাকর্ষক। প্রস্তাবনায় বিদূষক ও সূত্রধারের বার্তালাপের মাধ্যমে সংস্কৃতের যে স্থান, সে সংস্কৃত পূর্ব মর্যাদায় ফিরে এসেছে। যদিও দর্শকের মনে প্রশ্ন জাগানোর চেষ্টা করেছেন নাট্যকার শ্রীজীব এই নাটকের মাধ্যমে। এই নাটকে মহাদেবের শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত জ্ঞানকাণ্ড উপদেশ দেবেন, কার্তিকেয় বৈদিক ধর্মপ্রচারক ও কর্মকাণ্ডের উপদেশ দেওয়ার জন্য কুমারিল রূপে অবতীর্ণ হন এবং ইন্দ্রকে সুধন্বা রাজা রূপে অবতীর্ণ হওয়ার জন্য শিব আদেশ করেন। এভাবে শঙ্করাচার্য বৈভব নাটকের মাধ্যমে মোটামুটি আমরা একটা কথাই বুঝতে পারি যে আদিগুরু শঙ্করাচার্যের জীবনী নিয়ে এই নাটকটি রচিত হয়েছে। দ্বিতীয় জীবনীমূলক নাটক বিবেকানন্দ চরিতম। নাটকের নাম থেকেই আমরা বুঝতে পারি বিবেকানন্দের জীবনীমূলক এই নাটক। নাটকে রয়েছে 5টি অঙ্ক। নাটকটি 1965 সালে কলকাতার রামকৃষ্ণ বেদান্ত মঠ দ্বারা প্রকাশিত বিবেকানন্দ শতদীপায়ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তৃতীয় জীবনীমূলক নাটক নিগমানন্দ চরিতম। বঙ্গীয় ধর্মগুরু স্বামী নিগমানন্দের জীবনী ও শিক্ষাকে নিয়ে এই নাটকটি রচিত হয়েছে। নাটকটি নিগমানন্দ আশ্রমের আর্য দর্পণ নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরপর আমরা আলোচনা করি রামায়ণ, মহাভারত এবং পুরাণের অবলম্বনে যে নাটকগুলো রচনা করেছেন। সেই নাটকগুলোর মধ্যে প্রথম হল নাগনিস্তারম। মহাভারতের প্রসিদ্ধ জন্মজয়ের উপাখ্যান এই নাটকের উপজীব্য। নাটকের বিশেষত্ব হল অদ্ভুত রসের এই নাটক। দ্বিতীয় নাটক গিরিধর সম্বোধনম। গিরিধর বললে পর্বত, সম্বর্ধনম যে ধরে রেখেছিলেন, অর্থাৎ রূপকের বা নাটকের কথাবস্তু রামায়ণ আশ্রিত। রামায়ণে বর্ণিত শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণের কাহিনী
এর নাট্য রূপান্তর এই নাটক। নাটকের মুখ্য রস বীর। তৃতীয় নাটক কৈলাসনাথ বিজয়ম। এটি বীর সমাশ্রিত বা বীর রসাশ্রিত একাঙ্কের নাটক। রামায়ণে বর্ণিত রাবণ কর্তৃক কৈলাস পর্বত উত্তোলনের কাহিনীর অবলম্বনে এই নাটকটি রচিত হয়েছে। রাবণের দ্বারা কৈলাস পর্বতকে উত্তোলনের প্রয়াস এবং কৈলাসনাথ অর্থাৎ মহাদেবের সন্তোষ বিধানই এই নাটকের মূল উপজীব্য বিষয়। তাই ব্যয়গটি, ব্যয় অর্থাৎ একে টেকনিক্যাল টার্মে ব্যয় বলা হয়েছে, কৈলাসনাথ বিজয়ম নামটি সার্থক। তাই কৈলাসনাথ যে টাইটেল দিয়েছিলেন নাটকে, সেই টাইটেলটি সার্থক হয়েছে। কেন না কৈলাসনাথ অর্থাৎ মহাদেব এর বিজয় হয়েছে, তাই এর নাম হয়েছে কৈলাসনাথ বিজয়। এগুলো গুলো আমার রামায়ণ, মহাভারত বা পুরাণের উপর বা পুরাণের বিষয়বস্তুকে নিয়ে শ্রীজীব দ্বারা লিখিত নাটক। এরপরে বিবিধ বিষয়ক নাটকের মধ্যে রয়েছে পুরুষ পুঙ্গবম পুরুষ রমণীয়ম, শ্রীজীব ন্যায়তীর্থ দ্বারা রচিত। এটি একটি ব্যঙ্গ নাটক। নাটকে রয়েছে দুটি অঙ্ক। ভক্তের জন্য ভগবানের অভিশাপে পুরুষের নারী রূপে পরিবর্তন হওয়ার কথা এই নাটকের মূল বিষয়। নাটকের বিষয়টি কাল্পনিক এক অভিনব গল্প। নাটকটি প্রথমে 1948 সালে শ্রীজীবের সুপুত্র জানকী জীবন ভট্টাচার্যের দ্বারা প্রকাশিত হয় এবং পরবর্তী সময়ে সংস্কৃত সাহিত্য পরিষদ এর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সুবন্ধু, সোমদত্ত, সীমন্তিনী প্রভৃতি নাটকের মুখ্য চরিত্র। নাটকটি প্রারম্ভ হয় শিবের অর্ধনারীশ্বর মূর্তির স্তুতিতে। তারপর প্রস্তাবনা অংশে 1933 সালে কাঞ্চি কামকোটি পীঠের জগৎগুরু শঙ্করাচার্য কর্তৃক ভারত ভ্রমণের কথা সূচিত হয়ে সূত্রধারের দ্বারা প্রথম অঙ্কে দেখানো হয়েছে সুবন্ধু ও সোমদত্ত নামক জীবিকা সন্ধানী শিক্ষিত যুবক দুজনের দানশীলা রানী সীমন্তিনী থেকে ধন প্রাপ্তির প্রয়াস এবং এই ধন প্রাপ্তির জন্য এই দুইজন অর্থাৎ সুবন্ধু ও সোমদত্ত অন্তপুরের দরওয়ানের সঙ্গে এদের যুক্তিতর্ক হয়, কথা কাটাকাটি হয় এবং নারী বেশধারী অর্থাৎ তাদেরকে সে দরওয়ান ভেতরে যেতে দেয় না। কেন না রানী ঘোষণা করেছিলেন শুধুমাত্র দম্পতি স্বামী স্ত্রীকেই তিনি ধন দান করবেন। তাই এরা যেহেতু স্বামী স্ত্রী নয়, দুই বন্ধু, দুইজন পুরুষ, তো এদেরকে এই অন্তপুরের যে দারোয়ান সে যাইতে দেয়। অতএব এই দুইজনের মধ্যে সোমদত্ত পুরুষ হয়েছে এবং নারীর বেশ ধারণ করেছে সুবন্ধু, এবং তারা রানী অন্তপুরে প্রবেশ করেছে স্বামী স্ত্রী হিসাবে এবং সেখানে রানী থেকে প্রচুর ধন সম্পত্তি পেয়ে এসেছে। কতটুকু ঘটনা দেখানো হয়েছে প্রথম অঙ্কে। দ্বিতীয় অঙ্কে প্রদর্শিত হয়েছে কিভাবে শিবভক্তি পরায়ণা নারীর ছদ্মে নারীর বেশ ধারণ করে শিবভক্তি পরায়ণা রানীর ছদ্মে নারীর বেশ ধারণ করে বঞ্চনার কারণে শিবের অভিশাপে সোমদত্ত বাস্তবে নারী হয়ে গেছে এবং অবশেষে উপায় শূন্য হয়ে সুবন্ধুর নারী রূপে পরিণত সোমদত্তের সঙ্গে বিবাহ হয়। তাই এই নাটকের মাধ্যমে শ্রীজীব ঈশ্বর ভক্তি ও সমাজে শিক্ষিত বেকারদের সমস্যার উপর আলোকপাত করেছেন। দ্বিতীয় নাটক মাধুরী সুন্দরম।
এই নাটকে রয়েছে 10টি অঙ্ক। একে প্রকরণ বলা হয়। প্রকরণটি প্রণব পারিজাত পত্রিকায় প্রকাশিত হয়েছে। বীণাবাদক সুন্দর সিংহ ও রাজকন্যা মাধুরীর অপূর্ব প্রণয়ের কাহিনী এই নাটকের উপজীব্য বিষয়। কিভাবে সুন্দর সিংহের কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের মূর্ছনা মানুষ ও প্রকৃতির একের উপর বা মানুষের প্রকৃতির রূপের প্রভাব, প্রকৃতির মানুষের উপরে প্রভাব ফেলেছে, তাকেই তিনি দেখাইছেন এই নাটকের মাধ্যমে। অন্তিম নাটক যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভট্ট সংকটম। এটি 5টি অঙ্ক বিশিষ্ট একটি নাটক। নাটকের অঙ্গি রস অর্থাৎ মুখ্য রস হল হাস্য। অতএব নাটকটিকে অলঙ্কার শাস্ত্রের নিয়মানুসারে প্রহসন বলা যেতে পারে। যজ্ঞপরায়ণ ব্রাহ্মণ ভট্ট এবং তার পত্নী কামিনী নাটকের মুখ্য চরিত্র। শ্রীজীব উভয়ের কলহময় জীবনের মধ্য দিয়ে আধুনিক সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়ে আলোকপাত করেছেন। বিধবা ও বালক বিরাধ ও বলাক নাটকে উল্লিখিত 2 রাক্ষস, যারা ভট্টপত্নী কামিনীর অপহরণ করেছে। এই ভট্টের যজ্ঞ বিঘ্নকারী অপহরণের কারণ যজ্ঞকালে ভট্টকৃত উচ্চারণের মন্ত্র। সেই 2 জন রাক্ষস কি করেছে? যজ্ঞ বিঘ্ন ঘটাইছে। কেন বিঘ্ন ঘটাইছে? না, ভট্ট তার যজ্ঞ করার সময় যে মন্ত্র পড়েছে, সেই মন্ত্রে যেহেতু দেবতাদের প্রশংসা করা হয়েছে, তাই রাক্ষসের জন্য সেই মন্ত্র অসহ্য হয়েছে। তাই তারা আসে কি করেছে? না, যজ্ঞ বিঘ্ন ঘটাইছে। তাই উভয়ের বিবাদের সমাধানে, অর্থাৎ সে যে যজ্ঞে বিঘ্ন ঘটাইছেন এবং যজ্ঞ কেন করেছে সে ভট্ট অর্থাৎ ব্রাহ্মণ, না এই রাক্ষসদেরকে মারার জন্য যজ্ঞ করেছে। তাই রাক্ষসরা ক্রোধান্বিত হয়ে কি করেছেন? তার পত্নী কে অপহরণ করে নিয়েছেন। তো উভয়ের এভাবে বিবাদ সৃষ্টি হয়েছে এবং এই উভয় বিবাদের সমাধান এর নির্দেশ দিয়েছেন রাজা। রাজা কি বলেছেন? রাক্ষসরা আরো যজ্ঞ বিঘ্ন করবে না, অর্থাৎ রাক্ষসরা রাজা সমাধান দিয়েছেন এই রাক্ষসরা আরো সেই ভট্টের যজ্ঞে কোনো বিঘ্ন করবে না, এবং ব্রাহ্মণ ভট্ট আর উচ্চাটন মন্ত্র পড়বে না, এবং ব্রাহ্মণও সেই রাক্ষসদেরকে মারার জন্য আর মন্ত্র পড়বে না। এভাবে সমস্ত বিবাদের সমাধান হয়েছে এবং এই বিবাদের সমাধানেই নাটকের পরিসমাপ্তি। এই নাটকের মাধ্যমে নাট্যকার শ্রীজীবের বক্তব্য, শান্তির জন্য সমাজে সবাইকে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের কর্তব্য পালন করতে হবে, অন্যথা সমাজে অশান্তি চিরস্থায়ী হবে। এই হলো আমাদের আলোচ্য বিষয়। শ্রীজীব ন্যায়তীর্থের যে নাটকগুলো ছিল 29টি নাটক, তার মধ্যে মুখ্য নাটকগুলোকে রীতা চট্টোপাধ্যায়ের যে 6টি বিভাগ, সমসাময়িক সমস্যা অবলম্বনে রচিত নাটক, কাহিনী কিংবদন্তি আধারিক নাটক, ঐতিহাসিক নাটক, জীবনীমূলক নাটক, এভাবে এই 6টি বিভাগের আধারে আমরা শ্রীজীব ন্যায়তীর্থের মুখ্য নাটকগুলো আজকে আলোচনা করলাম। আশা করি আলোচনাটি তোমাদের পড়াশোনার জন্য সহায়ক হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।